ফ্লোরার যাকে ভ্রম কাটে ঈশানে ভাবনা থেকে বেরিয়ে এসে পুনরায় বলে, পাইথন প্যারাডাইসের লিডার অন্য কেউ ছিল তাহলে? এরিস? আকাশবাণী চেয়ে ভাবুক স্বরে ফ্লোরা বলল, এক কথায় যদি বলি, এত অল্প বয়সে এরিসের জীবনটাকে এমন নরক বানানোর পেছনে একমাত্র দায়ী এই পাইথন প্যারাডাইস। মানে? ফের পৃষ্ঠে ছুঁল ঈশানী ওর কথার পাশে। এবার আর থেমে থেমে নয়, বরং এক নাগাড়ে বলতে শুরু করে ফ্লোরা। মাফিয়ার গ্রুপগুলোর লেনদেন বলো কিংবা ডিল বলো, এগুলো শুধু কালো টাকার অসাধু ব্যবসাতেই সীমাবদ্ধ নয় ইস্যু। মাফিয়ারা অনেক কিছুর বিনিময়ে লেনদেন করে, অনেকটা আগেরকার যুগের দেনা পাওনার মতোই। কখনো ক্ষমতার বিনিময়ে মানুষের লেনদেন হয়, তো কখনো মানুষের বিনিময়ে ক্ষমতা। মাঝে মধ্যে তো সর্বশান্ত হয়ে কেউ কেউ নিজেকেই নিজে বিলিয়ে দেয় নিষিদ্ধ জগতের অন্ধকার মরীচিকার মাঝে। ঈশানী হাঁ করে তাকিয়েছে ফ্লোরার মুখশ্রীর পানে। ওর চেহারার বেকুব ভঙ্গিমা স্পষ্টত হওয়ার ফ্লোরা বলে, কি বুঝলে না, তাই তো? ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানা ঈশানী। সহসা মৃদু হেসে জবাব দিল ফ্লোরা, শুনেছি এরিসের বাবা ছিলেন অত্যন্ত লোভী আর কুটিল স্বভাবের একজন লোক। ক্ষমতার লোভে যা কিছু করতে পারতেন তিনি। একই সাথে দাঁড়িয়ে হাজার জনকে মেরে ফেলাও ছিল তার কাছে পৈশাচিক আনন্দের অংশবিশেষ মাত্র। ওই জন্যই তো খুব তাড়াতাড়ি ভানিয়া মিকাইলের বিশ্বস্ত স্পাই হয়ে উঠতে পেরেছিলেন। তবে ক্ষমতার লোভে নিজের বসকে পর্যন্ত প্রতারিত করতে দুবার ভাবেনি আন্দ্রেও। মাফিয়া বসের আড়ালে ব্রডওয়ের সঙ্গে গোপনীয় লেনদেন তার ছিল অগাধ নির্ভীকতা। তবে দুর্ভাগ্য এরিস ইউভানের। এমন একজন বাবার ঘরেই জন্ম হয়েছিল তার, যে কিনা প্যারাডাইসের লোভে নিজের 8 বছরের ছেলেকে ব্রডওয়ের হাতে তুলে দিতেও দুবার ভাবেনি। ছেলেকেই কেন? প্রত্যুত্তরে ফ্লোরা বলল, সেই ব্যাপারে আমি কিছু জানি না, তবে এটাই সত্যি যে আন্দ্রেও তার নিজের ছেলেকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছিলেন, আর বিনিময়ে চেয়েছিলেন তার একমাত্র বস ভানিয়া মিকাইলের বিশাল পাপের সাম্রাজ্য দ্য পাইথন প্যারাডাইস। তারপর কি হলো? কৌতূহলী দেখালো ঈশানীকে। ফুস করে এক চিলতে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলিসিন গলায় ফ্লোরা বলল, তারপর আর কি, শুরু হলো এরিসের দুর্বিষহ জীবনযাপন। যে কাজগুলো মানুষ করতে পারে না, যে খাবারগুলো মানুষ খেতে পারে না, সেগুলোই যোগ হতে লাগলো ওর নিত্য নৈমিত্তিক অভ্যেসের তালিকায়। কোনোভাবে না করতে চাইলে ওকে কঠিন শাস্তি দেওয়া হতো। বলা হতো মাফিয়া কিং হওয়ার প্রথম ধাপ এটা। অনৈতিক অবৈধ কাজ থেকে শুরু করে ফাইটিং, গুলি চালানো, কোনো কিছুই বাদ যায়নি ওর অভ্যেস থেকে। এক পর্যায়ে ট্রেনিংয়ে এসে যোগ হলো খুন করার অভিনব কৌশল। 8 বছরের এরিসের জন্য এই জঘন্য ক্রাইমগুলো ছিল অত্যন্ত আতঙ্কদায়ক আর মানসিক যন্ত্রণার। ও পালাতে চেয়েছিল বহুবার, কিন্তু পারেনি। উল্টো ধরা পড়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছে বারবার। এরিসের জীবনের আশা আকাঙ্ক্ষা ওখানেই নিভে যেতে পারত, কিন্তু যায়নি। বেশ কিছু বছর মাফিয়া হাউসে ওই ছিপছিপে 2 কামরার ঘরটাতে বসবাস করার পরেও বাড়ি ফেরার আশা ছাড়েনি এরিস। কারণ সাধারণ স্বাভাবিক একটা কৈশোরিক জীবনযাপন তখনও ব্যগ্র হয়ে তাড়া করে বেড়াতো ওকে। দিনের আলোটুকু মিয়ে গেলে তমসাচ্ছন্ন আধারের মাঝে নিজের পাপী সত্তাকে ভীষণ ঘৃণা করত এরিস। অগত্যা দীর্ঘ 8 বছর পরেও কখনো আশাহত হয়নিও। উল্টো সবসময় স্বপ্ন দেখেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, যার ফলস্বরূপ ওর প্রতি যখন মাফিয়াদের বিশ্বাস তুঙ্গে, পুরো আন্ডারওয়ার্ল্ডের সবার মুখে যখন একই নামের জয়ধ্বনি, ঠিক তখনই এরিস সিদ্ধান্ত নেয় ও আরও একবার পালাবে। পালিয়ে গিয়ে ব্রডওয়ের পুরো মাফিয়া সাম্রাজ্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এরিস আসলে কী জিনিস। তখনকার এরিস ইউভান হয়তো পাইথন লিডার এরিসের মতো এতটাই সুকৌশলী ছিল না কখনোই, নয়তো জানার কথা ছিল পাপের দুনিয়ায় একবার ভুলবশত ঢুকে পড়লে তার আর এখান থেকে পরিত্রাণ নেই। সব কিছু জড়িয়ে যত দূরে সে পালিয়ে যাক না কেন, পাছে ফেলে আসা অগণিত পাপের স্তূপ তাকে ভৌতিক ছায়ার মতোই তাড়া করে বেড়াবে সারা জীবন।
এরিসের সঙ্গেও এমন কিছু ঘটেছিল। ও নিজের কৌশল আর পারদর্শিতা দিয়ে পাপের দুনিয়াকে বিদায় জানিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পাপ ওকে ছাড়েনি, বরং দ্বিগুণ হস্তে জড়িয়ে ধরেছিল আষ্টে পৃষ্ঠে। সেবার এমনভাবেই পাপের নৃশংস বেড়াজালে বাধা পড়েছিল ওইটুকু ছেলেটা, যে ওর জন্য সাধারণ জীবনযাপন হয়ে উঠেছিল এক আতঙ্কিত দুঃস্বপ্নের আরেক নাম। সেই সঙ্গে ভেতরের আবেগ অনুভূতি সব কিছু হারিয়ে গিয়েছিল ব্রিটিশটার মহাসমুদ্রে। ভেতরের অনুভূতিকে জ্যান্ত কবর দিয়ে এরিস হয়ে উঠেছিল এক হৃদয়হীন জানোয়ার। মাফিয়া টেরিটরি থেকে বেরিয়ে আসার পরে কি হয়েছিল এরিসের সঙ্গে? চোখের পাতায় কৌতূহল ধরে রেখে ভাবুক স্বরে প্রশ্ন ছড়ে ঈশা ওর কথার প্রতি উত্তরে। ফ্লোরা বলতে শুরু করে আবারও। মা বলেছিল টেরিটরি থেকে পালিয়ে সবার আগে নিজের বাড়িতে যায় এরিস, যেখানে ওর মা আর ছোট্ট বোনটা থাকতো। খুব বেশি ছোট ছিল না বোনটা, এরিসের চেয়ে 2-1 বছরের ছোট মাত্র। তবে বাড়িতে প্রবেশ করার পরই সবচেয়ে বড় ঝাটকা খায় এরিস। সাধারণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কত সহজেই না টেনে হিঁচড়ে বের করা হচ্ছিল ওর মার ছোট্ট বোনটাকে। এরিসের চোখের সামনে ঘটেছিল সবটা, কারণ এলিস পালিয়েছিল ঠিকই, কিন্তু পালানোর অপরাধে মাফিয়াদের সবচেয়ে বড় থাবাটা পড়েছিল ওর মার বোনের উপর, যা হতে দিয়েছিল ওর বাবা স্বয়ং আন্দ্রেও। কি হতে দিয়েছিল? এরিস নিখোঁজ হওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার জন্য আন্দ্রেও তার স্ত্রী আর কন্যাকে ইতালিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। আর এরিস যে সময় বাড়িতে পৌঁছায় ঠিক তখনই ওরা সবাই জোর জবরদস্তি করে এরিসের মার বোনকে হেলিকপ্টারে তুলছিল। সময়টা ছিল একদম মুখোমুখি। এইটুকু শুনে উদ্বিগ্নতায় ফিউক বেঁকে গেল ঈশানের। ব্যগ্র হয়ে শুধল। কি বলছো এসব? ক্ষমতার লোভ মানুষকে এত নিচে নামাতে পারে? পারে। তারপরেই নিশ্চয়ই এরিস বাঁচিয়েছিল ওর মা বোনকে। ঈশ্বর কথায় ফিচেল হাসলো ফ্লোরা। বলল, এরিস তখন নিতান্তই কিশোর মাত্র, মাফিয়াদের সঙ্গে লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই ছিল না ওর। তবে কৌশল ছিল, বুকে অদম্য সাহস আর জিদ ছিল প্রচুর, যার বশীভূত হয়ে নিজের জীবনের মারাত্মক ক্ষতিটা সে সময় করেছিল এরিস। চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তা দেখে ফ্লোরা বলে উঠে, সেই সময় এরিস বুঝতে পারলো যে ওর আর করার কিছু নেই। হেলিকপ্টারটা ইতিমধ্যে সমতল ছাড়িয়ে উড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ওর মার একমাত্র বোনকে। আর কখনো দেখা হওয়ার সুযোগ নেই। এবার থেকে ওর মার ছোট্ট বোনটার ডেস্টিনি হবে হয়তো কোনো নোংরা মাফিয়া ক্লাব, আর নয়তো অন্ধকারে ডোমঘর। ঠিক সেই সময় মস্তিষ্ক টকবগিয়ে ওঠে এরিসের। বিভৎস রাগের বশবর্তী হয়ে তৎক্ষণাৎ ঘটিয়ে ফেলে সবচেয়ে বড় অঘটন। ওকে যে গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছিল, আকস্মাৎ তাদের কোমরের খাস থেকে রাইফেল টেনে নেয় এরিস। হেলিকপ্টারটা বেশি উপরে উঠতে পারেনি তখনও। ঠিক এমন সময় কোনো কিছু না ভেবেই চোখ খিচে একাধিক রাইফেলের গুলি নিক্ষেপ করে হেলিকপ্টারটাকে উদ্দেশ্য করে। গুলি লাগার কয়েক সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ সেখানে ক্র্যাশ করে উড়ন্ত যানবাহনটি। চোখের সামনে বিকট আওয়াজ করে ধাউ ধাউ করে ঝলসে ওঠে এক মস্ত বড় যান, যার মধ্যে উপস্থিত ছিল স্বয়ং এরিসের মার বোন। ধীরে ধীরে চোখের সামনে একটু একটু করে পুড়তে শুরু করে সব কিছু। ঝলসানো ধ্বংসস্তূপের মাঝে কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। দিন শেষে নিজের হাতে মা আর বোনকে এক বীভৎস যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে ক্ষান্ত হয় এরিস। ব্যাপারটা এমন যেন যা হয়েছে খুব ভালো হয়েছে, তবে এইসবের প্রেক্ষিতে চরম প্রতিশোধের নেশায় উদ্ভ্রান্ত হয়ে পড়ে এরিস। ভেতরের পরিবর্তনটা বোধহয় তখনই হয়েছিল। দগদগে রক্তিম অঙ্গারের মাঝে এক মুঠো ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না আর। এই কাহিনীর পরপরই এরিসের প্রথম শিকার হয় ওর নিজের বাবা আন্দ্রে। তখন ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত।
দুর্বার সিঁদুর রাঙা টকটকে লাল আকাশের মতোই রক্তে মাখামাখি হয়ে ভর সন্ধ্যায় এই পেন্ট হাউসে এসে হাজির হয় এরিস। আমরা তখনও পেন্ট হাউসেই থাকতাম। পেন্ট হাউসের মাঝে যে লাউঞ্জটা দেখছো, ঠিক ওখানে দাঁড়িয়ে নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এরিস। সেদিন ওর মাঝে মানুষ নয়, যেন জেগে উঠেছিল এক ভয়াবহ হিংস্র পশু সত্তা। ওর বাবা মরে গিয়েছিল অনেক আগে, তবু উন্মাদের মতোই ঘন্টার পর কুপিয়ে যাচ্ছিল একটা ছিন্ন ভিন্ন মরদেহকে, যেন এটা কোনো মানুষ নয়, জন্তু জানোয়ারের খুবলে খাওয়া এক টুকরো সামান্য মাংসের অংশবিশেষ মাত্র। তাজা রক্তে ভিজে গিয়েছিল ওর সমস্ত শরীর, তবুও থামছিল না ওর মাঝে হিংস্রতা। ঠিক সেই সময় পেছন থেকে ওর কাঁধের উপর হাত রাখে একজন। কথার এই পর্যায়ে বিরতি টানল ফ্লোরা। ঈশানী অস্থির হয়ে কাঁপা কাঁপা গলায় শুধল। কে রেখেছিল হাত? বিরস মুখে জবাব দিল ফ্লোরা। তুষার ছিল ওটা। তীক্ষ্ণ ভাজে কুঞ্চিত হলো ঈশানীর সরল কপাল। ফ্লোরা জিভ দিয়ে শুষ্ক অদর ভিজে বলতে লাগলো, তুষার হলো পাইথন প্যারাডাইসের আসল লিডার ভানিয়া মিকাইলের একমাত্র ছেলে। তুষার জাওয়াদ মিকাইল। তুষারের মা ছিল না, কারণ তার বাবাও ক্ষমতার লোভে একজন মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু নিষিদ্ধ জগতে বাদশা হওয়ার দরুন স্বাভাবিক সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেনি বেশি দিন। অগত্যা তুষারকে রেখে বিদায় নিয়েছিল তুষারের মা। কিন্তু আন্দ্রেও যখন ভানিয়াকে মেরে নিজের প্যারাডাইসের ক্ষমতা দখল করলো, তখন থেকে বন্দী ছিল তুষার। খুব খারাপভাবে নির্যাতনের শিকারও হতে হয়েছিল ওকে। ওই জন্যই আন্দ্রেওকে মারার পর এরিসকে নিজের সেভিয়র মনে করতে শুরু করে তুষার। মাথা পেতে মেনে নেয় নতুন পাইথন লিডারের আকস্মিক বশ্যতা। যেন এটাই হওয়ার ছিল। ছোটবেলা থেকে একটা সহজ সরল সাধারণ ছেলের মাঝে একটু একটু করে সহিংসতার যে বীজ বপন করে দিয়েছিল ব্রাডফা, কালের পরিক্রমায় এখন সে বীজ ডালাপালা ছড়িয়ে তেজ হিংস্র ধ্বংসাত্মক এক পাপিষ্টে পরিণত হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এরিসের পুরো পরিবারকে ও নিজ হাতে হত্যা করেছিল, তাই তো? হ্যাঁ সূচক। মাথা দোলায় ফ্লোরা বিক্ষিপ্ত কঞ্চে বলে, এখানে দোষটা ঠিক কার তা আমার জানা নেই ইস্যু। মনে হয় পুরোটাই ছিল পাইথন লিডারের ভবিতব্য, কারণ ডেস্টিনি আমরা চাইলেও বদলাতে পারি না। ঈশানীর সন্দেহতিক কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো আমরা নই, বরং ডেস্টিনি আমাদের জীবন বদলে দিতে পারে? হ্যাঁ ইস্যু, পারে। ডেস্টিনি অনেক কিছুই বদলাতে পারে। ফ্লোরার কথা আর কোনরূপ প্রতি উত্তর করে না ঈশানী। বিনা দ্বিধায় ঘুমন্ত আকাশে পানে চেয়ে দীর্ঘশ্বাসের বহর ছাড়ে নির্বিঘ্নে। আজ দুদিন হলো ফ্লোরা নেই পেন্ট হাউসে। তুষার আর এরিসেরও হদিস নেই কোনো। ঈশানীর অবশ্য সেসবে মাথা ব্যথা নেই একটুও। ও তো সেদিন রাতের কথাগুলো থেকে বের হতে পারছে না আজ অব্দি। চোখ বুঝলেই মানুষপটে ভেসে ওঠে বিভীষিকাময় কিছু আবছা দৃশ্য। না জানি এরিস কতটা কষ্ট পেয়ে মেরে ফেলতে বাধ্য হয়েছিল নিজের পরিবারকে, আর তারপর এক মহাসমুদ্র ব্যথার আড়ালে হারিয়ে গিয়েছিল ওর ভেতরের আবেগ অনুভূতি দুর্বলতাগুলো। এখনকার এরিস ওর অত্যাচারী হলেও ছেলে মানুষ সহজ সরল এরিসের জন্য বজ্র অনুশোচনা হয় ঈশানের। যদিও সেসব ফিকে, তবু আজকাল ঘুমোতে পারে না মেয়েটা। এ যেমন এখন এই মুহূর্তে কিছুতেই ঘুম নামছে না চোখের পাতায়। মস্তিষ্কে ভীষণ চিন্তার পাহাড় অক্ষিপট সুস্পষ্ট অবস্থায় বিরক্ত হয়ে উঠে বসলো ঈশানী। এতগুলো বছর আগে ঘটে যাওয়া অন্যকার জীবন কাহিনী নিয়ে এত মাথা ব্যথার কোনো মানই হয় না। সেই ভেবে বিছানা ছেড়ে গিয়ে বসলো স্টাডি টেবিলে, হয়তো ডায়েরি লেখার প্রয়াসে। কিন্তু তার আগে একটু পানি পান করা জরুরি। বোতলে পানি ছিল না। সহসা পানির উদ্দেশ্যে রুম থেকে পা চিপে চিপে বের হলো ঈশানী। যদিও পা টিপে হাঁটছে, তবুও নুপুরের রিনচিনে আওয়াজটুকু ঠিকই ক্রমান্বয়ে প্রতিধ্বনি হচ্ছে নিস্তব্ধ লাউঞ্জের চার দেয়ালে। ফ্লোরা না থাকায় কিচেন কাউন্টার ফাঁকাই পড়ে আছে। চারিদিকে কেমন শূন্যতা জড়ানো। পুরো লাউঞ্জে এক পল চোখ বুলিয়ে তপ্ত সারছাড় ঈশানী। অতঃপর বোতলে পানি ভরে ফের হাঁটা ধরে রুমের দিকে। কিচেন থেকে বেরিয়ে যাবে তখনই ওর দৃষ্টি আটকায় পেন্ট হাউসের সদর দরজায়।
সেদিকে ছোট উল্টে সামান্য উকি দিতে দেখতে পায় আহত অবস্থায় পা টেনে টেনে মাত্রই দরজা ঠেলে লাউঞ্জে প্রবেশ করেছে এরিস। ওর পরনে সফেদ রঙা শার্টটা রক্তে ভেজা, হাঁটুর দিকটা অনেকখানি ছিলে বিভৎস হয়ে আছে। কপালে ক্ষতস্থান থেকে চুয়ে চুয়ে পড়া রক্তের স্রোতে ভিজে যাচ্ছে মুখমণ্ডল। হুট করে এরিসের মুমূর্ষ অবস্থা দেখে ভরকালো ঈশানী। ব্যগ্র পায়ে দুকদম এগিয়ে গিয়ে আর চোখে পরক করলো মাফিয়া বসটাকে। দেখলো ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে ধীরে ধীরে দোতলার দিকে এগিয়ে যাচ্ছে এরিস। ওর কঞ্চনালী থেকে বেরিয়ে আসা তপ্ত ব্যথাতুর গঙ্গানির আওয়াজ স্পষ্টই শুনতে পাচ্ছিল ঈশানী, যার ফলে প্রথমেই কিঞ্চিত খারাপ লাগলো, পরে করে নিজের অবস্থান, নিজের বন্দিদশা সবকিছু মস্তিষ্কে হানা দেয় ওর। ফলস্বরূপ রুমে ফিরে যেতে যেতে ফিরফিরে মেজা। যা খুশি হোক আমার গীতাতে, অত্যাচারী একটা। তবে বিদীর্ণ এক আত্মিক বাধায় পা বাড়িয়েও সামনে এগোতে পারল না ঈশানী। কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল একই স্থানে। ভেতরে ভেতরে অপার মনুষ্যত্ব বোধ বারবার নাড়া দিচ্ছে ওকে। মস্তিষ্কে ভেসে উঠেছে ফ্লোরার বলে যাওয়া শেষ শান্ত কথাগুলো। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না ইস্যু। এই দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীদের জন্য পাপী হতে বাধ্য হয় তারা। যদিও হৃদয়ের ক্ষত আর ঘৃণার পরিমাণ মাত্রাতিরিক্ত, তবুও এই পর্যায়ে এসে দোতলার দিকে নজর বুলিয়ে একাই বলতে লাগলো ঈশো, আমি তো আর ওনার মতো জানোয়ার নই, আমি মানুষ। মনুষ্যত্ববোধ আর বিবেক দুটোই আছে আমার মাঝে। কথাটুকু শেষ করে ফ্লোরার রুম থেকে ফার্স্ট এড বক্স সমেত দোতলার দিকে পা বাড়ায় ঈশানী। ধীর পায়ে করিডোরে দিয়ে এগিয়ে গিয়ে শঙ্কিত হয়ে হাত ছোঁয় এরিসের রুমের দরজায়। সেদিনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা তৎক্ষণাৎই খুলে যায় দরজাটি। রুমের মাঝে আলো জ্বলছে চোরা চোখে। ইতিউতি নজর বুলিয়ে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে ঈশানী। মাফিয়া বসটা তখন নিজের ক্ষতবিক্ষত অসার শরীরটাকে এলিয়ে দিয়েছে খাটের মাঝে। ওর শরীরের অর্ধেকটা খাটে আর অর্ধেকটা খাটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত শরীরটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। কিন্তু কৌতূহলের বিষয় হলো, পাইথন প্যারাডাইসের মাফিয়া বসকে এভাবে আঘাত করার সাহস হলো কার? অযাচিত প্রশ্নটা মস্তিষ্কে গহ্বরে হানা দিলেও এরিসের কাতর স্বরের জন্য খুব বেশি ভাবতে পারল না ঈশানী। অগত্যা এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্ত ওর হাঁটুর ক্ষতস্থানের দিকে বিস্মিত নজরে তাকিয়ে থেকে বিনা বাক্যে সেখানটায় হাত ছোঁয়ালো ঈশানী। ব্যথাতুর শরীরে একটুখানি উষ্ণ হাতের পরশ অনুভব করার সঙ্গে সঙ্গে ধীর গতিতে উঠে বসে এরিস। ওর চাহনি খোলাটে, মাথাটা সমান তালে টলছে, ঘোর লাগা চোখে খানিক্ষণ অজ্ঞাত নীলাম্বরীকে পরখ করে যখন বুঝতে পারলো এটা ঈশানী, তখনই হুচ করে নিজের রক্তাক্ত পুরুষালী হাতটা আলতো স্পর্শে ছুঁয়ে দিল ঈশানীর তুলতুলে কোমল কপাল। পানপাতার মতন ঝলঝলে সুশ্রী গালে নিজের রক্তমাখা হাতটা বুলিয়ে অস্পষ্ট আওয়াজে বলল, তোমার মতো মেয়ে আর একটাও দেখিনি এরিসিওয়ান। তাজা রক্তের উৎকট গন্ধে চোখ মুখ কুচকে এলো ঈশ্বর। নিজের নাকটা শিকড় তুলে মেয়েটা বিরক্ত ভঙ্গিতে ঝাঁচালো গলায় বলল, তা দেখবেন কেন? কোনোদিন শুনেছেন কাউকে নিজের অত্যাচারীর ক্ষততে মলম লাগাতে? আমি লাগাচ্ছি, কারণ আমি আপনার মতো জানোয়ার নই। আমি মানুষ, বিবেক বুদ্ধি দুটোই আছে আমার। গম্ভীর মেয়েটার জলজলে নীল চোখে একবার নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়ে আবারও সঠান হয়ে বিছানায় গা এলিয়ে দেয় এরিস। পা দুটো তখনও বিছানার বাইরে নিবদ্ধ। এত বেশি জটিল ক্ষত জীবনেও দেখেনি ঈশানী। এসবের জন্য তো ডক্টরের প্রয়োজন, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে তো মরে যাবে লোকটা। সেই ভেবেই তাড়াহুড়ো করে ওর রক্তাক্ত কপালে হাত ছোঁয়ায় ঈশানী। কিঞ্চিত অনীহা নিয়ে সেখানটায় গজ পেঁচাতে পেঁচাতে বলে, কি বিভৎস ক্ষত! নির্দয় পাষাণ লোক একটা। ঈষৎ তপ্ত আওয়াজ কর্ণগহ্বর ছুতেই ঘোরের মাঝে ফিচেল হাসল এরিস। অস্পষ্ট আওয়াজে একা একাই বিড়বিড়ালো ও, যদি বলি আজ এই বিভৎস ক্ষতগুলো একজনকে সুরক্ষিত রাখার জন্য হয়েছে, তার পবিত্রতা রক্ষা করার জন্য হয়েছে, তাহলে কি সে আমায় বিশ্বাস করবে?
ওর এসব হয়তো অস্পষ্ট কথায় কান দিল না ঈশানী, বরং মনোযোগী ভঙ্গিতে কপালটাকে মুড়িয়ে দিতে লাগলো সফেদ ব্যান্ডেজের আস্তরে। বিড়বিড় করতে করতে একা একাই আধো আধো করে চোখ খুলে এরিস। এই পর্যায়ে চোখ খুলতেই দেখতে পায় একটা স্নিগ্ধতায় জড়ানো সরল পবিত্র মুখ, একজোড়া গভীর সমুদ্রের মতো নীল চোখ, যা এই মুহূর্তে এরিসের দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। এরিস দেখল, অতঃপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কেন যেন ভীষণ আরাম লাগছে। আরামের কারণে গভীর ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে ওর। হতে পারে ব্যথানাশকের পার্শ্ব প্রতিক্রিয়া, নয়তো একটা মেলি ভ্যানিলা ফ্লেভারের সুবাসে এই পরাস্ত ঘুমের ঘোর। সে যাই হোক, আহত শরীরটাকে অযথা পেরেশানি দিল না এরিস। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতে ভুলবশত একটানে নিজের ইস্পাত কঠিন বুকের মধ্যে ঠুকিয়ে নিল ইস্যুকে। আচানক কাণ্ডে ধরফড়িয়ে উঠল ঈশানী। মাফিয়া বসের সুদর্শন চেহারাটা ওর চোখের সামনে স্পষ্ট হলো কিছু সময়ের জন্য। বেখেয়ালে সেদিকে এক নজর। আহত দৃষ্টি বুলিয়ে আকস্মাৎ ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায় ভীত মেয়েটা। সাথে করে নিয়ে আসা ফার্স্ট এড বক্সটা ফেলে রেখে তাড়াহুড়ো পায়ে রুম ছেড়ে ছুটে বেরিয়ে যেতে যেতে ছাঁচারো কঞ্চে পড়ে উঠছে, জানোয়ার একটা। নিরবিচ্ছিন্ন ধূসর গোধূলি সূর্যের লালচে আভা মিলিয়ে গিয়েছে অনেক আগে। পেন্ট হাউসের চিরচারিত একঘেয়ে দৃশ্যপটে কিছুটা ভিন্নতা টেনেছে আজ গার্ডসদের অনুপস্থিতি। সকাল থেকে একের পর এক গাড়ির বর বেরিয়েছে ভবন থেকে। স্টাফ কোয়ার্টার ও ফাঁকা প্রায়। সারাদিনের স্বর গরম চিত্র বেলকুনিতে দাঁড়িয়ে একা একাই পরখ করেছে ঈশানী। মাফিয়াদের ব্যাপার স্যাপার খুব একটা মাথায় না ঢুকলেও এতটুকু ঠিক আজ করতে পেরেছে। পেন্ট হাউস আজ সুরক্ষা মুক্ত। গার্ডসদের অধিকাংশ টেরিটরিতে উপস্থিত নেই। সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোকে মস্তিষ্কে সাজিয়ে সেই বিকেল থেকেই ধ্যানমগ্ন মেয়েটা। মনে হয় কিছু একটা চলছে ওর মাথায়। আজ আর নিজের রুমে নয়, রান্নার নাম করে কিচেন কাউন্টারে বসে বসে এক আধবার সূক্ষ্ম নজর বুলিয়েছে এরিসের অফিস কক্ষের দরজায়। সেখানে আজ দেহরক্ষীর গার্ডগুলো অনুপস্থিত। কি ব্যাপার, কোথায় গেল সব? সসপ্যানে কাঠের খুন্তি নাড়াতে নাড়াতে একাই একাই ভিড়বিড়ালো ঈশানী। মেয়েটা ব্যতিগ্রস্ত। রান্নার নাম করে সেই তখন থেকে স্যুপের হাঁড়িতে একের পর এক মশলা দিয়ে যাচ্ছে। তো দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ক্যাবিনেটে সকল কৌটা হাতড়াতে ওর হাতের মুঠোয় ধরা দিল কুটকুটে খয়েরি রঙের পানীয় ভর্তি একটা ছোট শিশি, যার গায়ে গুটি গুটি ইংরেজিতে লেখাগুলো দেখা মাত্র আকস্মাৎ নীলাম্বর নেত্রদায় গুলোকে ছিকছিক করে উঠছে। ঠুনকো হৃদয় প্রবল আত্মবিশ্বাসী মেয়েটার। আর সন্ধ্যাবেলা দরজা ভিজে অফিস কক্ষে বসে আছে এরিস। বাজ পাখির মতো তীক্ষ্ণ শীতল চোখ দুটো তার আইপ্যাডের নিবদ্ধ চকচকে স্ক্রিনে ভেসে আছে সেদিনে সেই অজ্ঞাত স্পাই দুটোর প্রতিবিম্ব, যার অতি কৌশলে নিজেদের আত্মপরিচয় গোপন করে ছবি তুলে নিয়েছে ঈশানী। ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাঙালি মেয়েটা টক অফ দ্য আন্ডারওয়ার্ল্ডে পরিণত হয়েছে আজকাল। কারণটা অবশ্য এরিস নিজেও। মেয়েটাকে যেতে দিলে হয়তো মাফিয়া গ্রুপগুলোর এতটা নজরে আসা তো দূরে থাক, একটা সাধারণ স্লাটের দিকে তারা ফিরেও তাকাতো না কোনোদিন। কিন্তু একটা সাধারণ মেয়েকে সুরক্ষা কবচ যদি হয় স্বয়ং এরিস ইউভান, তবে অন্য মাফিয়াদের কুটিল নজর আর হিংস্র থাবায় সম্মুখীন হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। মাফিয়ারা টের পেয়েছে এই মেয়েটা দামি, ব্লাড ডায়মন্ডের চেয়েও বেশি দামি। কিন্তু এই দামের পিছনে রহস্যটা কি, সেটাই আপাতত সকলের কৌতূহল। যে মেয়েটাকে খারাপভাবে ভেঙে ফেলার উদ্দেশ্যে এই রাশিয়ান পেন্ট হাউসে নিয়ে আসা, আজ তাকেই বারবার সুরক্ষা দিতে ব্যতিগ্রস্ত এরিস। ও ভেবে পায় না কেন এমন হচ্ছে। হৃদয়টা লাগামহীন অত্যন্ত পৈশাচিক বেপরা মস্তিষ্কটাকে বারংবার হারিয়ে দিচ্ছে এই অনুভূতিহীন নির্জীব হৃদয়। কি আছে এই নীলাম্বরীর মাঝে? আহামরি তো কিছু নয়, তবু উদ্ভ্রান্ত হৃদয়টাকে দমিয়ে রাখা দুষ্কর। মেয়েটা মস্তিষ্কের চিন্তার পারদ ছাপিয়ে হৃদয়ে ঢুকে যেতে চাইছে এক অনিরাময় ব্যাধি হয়ে। এরিস হাজারবার অস্বীকার করুক, হিংস্রতা আর নিষ্ঠুরতার স্তূপে দমিয়ে রাখুক অপারগতা, কিন্তু
সত্যি তো এটাই যে মেয়েকে জেদ দেখানো ওই একপ্রত্যি মেয়েটার জন্য আজকাল কিছু একটা তো অনুভব হয় হৃদয়। হাজারবার নিজেকে নিজে দুর্বলতাহীন মানব একটা অনুভূতি হয় হৃদয়। হাজারবার নিজেকে নিজে দুর্বলতাহীন পাথর মানব দাবি করার পরেও সরলতা জড়ানো একজোড়া নীল চোখের মায়ের জোয়ারে আকস্মিক থমকে যায় ওর পুরো দুনিয়া। সুকৌশলী নেত্রপল্লব আইপ্যাডে নিবদ্ধ থাকলো মস্তিষ্ক জুড়ে সরলতার সূক্ষ্ম বিচরণ। বিরক্ত হয়ে দাঁতে তৎ চেপে থমথমে মুখে বসে আছে এরিস। কোণের উপর সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে টেবিলের দিকে ঝুঁকে আছে খানিক। ঠিক এমন সময় নিঝুম রাতের নিস্তব্ধতা ছাপিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে একজোড়া নীরব পদধ্বনি, সেই সাথে ঝিরিঝিরি নুপুরের মাদকিত আওয়াজ। সামান্য নুপুরের আওয়াজে কর্ণপুরের সহযোগিতা হয় এরিসের। না চাইতেও আচানক মাথা তুলে ব্যাকুল চোখে পরখ করে সামনে দৃশ্যপথ। চাইতে না চাইতে দশা ছেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে ঈশানী। মেয়েটার চোখে মুখে রাজ্যের কোঞ্চা, হাতের মাঝে আটকে আছে ধোয়া ওটা গরম কফির কাপ। ঈশানীকে দেখা মাত্র পিঠ টান টান করে চেয়ারে গা ছড়িয়ে সোজা হয়ে বসলো এরিস। দু চোখের মাঝে আচানক জাগ্রত ব্যাকুলতা হচ্ছে, কপালে টানলো কয়েকখানা বিরক্তির ভাঁজ। সেভাবে মেয়েটার আগা থেকে গোড়া অবধি বিচক্ষণ নজর বুলিয়ে গমগমে কণ্ঠে আওয়াজে প্রশ্ন ছুড়ল হঠাৎ, এখানে কি চাই? প্রত্যুত্তর করল না ঈশানী। বিনা বাক্যে হাত বাড়িয়ে এরিসের দিকে এগিয়ে দিল কফির কাপ। ঈশানীর কাণ্ডে ফ্রি কুচকালো এরিস তার স্বরে, বলা, চেয়েছি কফি। ওর গমগমে আওয়াজে কিঞ্চিত ফরকালো মেয়েটা আড়ষ্ট কণ্ঠে জানালো, ব্ল্যাক এসপ্রেসো, আপনার পছন্দের। ঈশানীর মৌনতা বড্ড বেশ সন্দেহজনক, কৃত্রিম আড়ষ্টতায় কপটতা সুস্পষ্ট। তবুও কফির কাপে ছোট্ট করে সিপ নিল এরিস। কফিটুকু গলাৎকরণ করতেই সন্দেহ বাতিক বাক্যে ছুড়ল ঈশানীর পানে, বৃষ্টিস মেশাওনি তো আবার? এরিসের কথায় তড়াক করে চোখ তুলল ঈশানী। ভেতরের আক্রোশ ভেতরের ধামাচাপা দিয়ে শুষ্ক একটা চোখ গিলে কাটকাট আওয়াজেই বলা, তাহলে আমার আর আপনার পার্থক্যটা রইল কোথায় তাহলে? ঠান্ডা মাথায় সূক্ষ্ম অপমান। যদিও তার বিপরীতে জিভের জগায় গাল ছেড়ে ছোট পাকে ক্রু হাসল এরিস। অতঃপর দ্বিতীয়বারের মতন চুমুক দিল কফিতে। ওর ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে যদি এটাতে বিষ থেকে থাকে তবুও নির্দ্বিধায় এটা পান করতে চায় ও। কথায় বলে বিষে বিষক্ষয়, সেখানে এরিস তো আস্ত একটা বিষের দুনিয়া। তাই তো মেয়েটার হাতের বিষটুকু আজকাল নিজের অজান্তেই অমৃত সুধা ভেবে নির্বিঘ্নে গ্রহণ করে মাফিয়া বস। তবে মায়াবী নীলাম্বরীর স্বভাবে আজ ফুচ করে জাগ্রত হয়েছে ভিন্ন এক সত্তা। মেয়েটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, ক্ষণে ক্ষণে চোরা চোখে পরখ করছে এরিসকে। এদিকে কফিতে পরপর দুটো চুমুক দিতে না দিতে আকস্মাৎ মাথাটা ভনভন করে চক্কর দিয়ে উঠল এরিসের। হঠাৎ এই অস্বাভাবিকতায় একাধারে কয়েকবার অক্ষিপল ছেড়ে ঈশানীর দিকে নজর ঘোরালো এরিস। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফিনফিনে সফেদ গ্রাউন্ড পরা মেয়েটাকে কেমন ঘোলাটে লাগছে। ওর টলমলে ভয়ার্ত নীল চোখ, মায়া মায়া শঙ্কিত মুখ, সবকিছু মরিচিকার মতো ঝাপসা হয়ে আসছে ক্রমশ। চোখের পাতা ভার হয়ে এসেছে অযাচিত মরণ ঘুমের ত্বরণে। সচল মস্তিষ্কটা পুরোপুরি কর্মক্ষম হয়নি এখনো। তাও চোখ দুটো মেলে রাখা যুদ্ধ জয়ের সমানুপাতিক। এতক্ষণ ধরে অফিস কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ এরিসের স্থিরতা পরখ করছে ঈশানী। যেই মুহূর্তে মনে হয়েছে ওর মাঝে হিংস্র মানব সত্তাটা পুরোপুরি নিশ্চল অচল হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে শরীর থেকে এক টানে অ্যাপ্রনটা খুলে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা ঠেলে ছুট লাগা ঈশানী। বাইরে গার্ডসরা পাহাড়ে নেই আজ। সেই সুযোগে পালানোর পায়তাড়াই করছে ঈশ্বর। এতক্ষণে মেয়েটা সমস্ত সূক্ষ্ম পরিকল্পনা নিখুঁতভাবে ধরে ফেলেছে এরিস, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার মতো শক্তি ওর মাঝে অবশিষ্ট নেই এই মুহূর্তে। মস্তিষ্কটাও হয়তো খানিক বাদে অচল হয়ে যায় পুরোপুরি। হাই ডোজের ঘুমের ওষুধ পড়েছে শরীরে। ঠিক কতক্ষণ এই কার্যকারিতা স্থায়ী হবে মাথা খাটিয়ে ভাবতে পারল না ও। অগতা তন্দ্রাচ্ছন্ন আধ বোঝা চোখ দুটোকে অগাধ জোর খাচ্ছে খানিক্ষণ খুলে রেখে টেবিলে রাখা ফোন হাতে কোনো মতে আঙুল নাড়িয়ে কাউকে মেসেজ করে এরিস। জাস্ট প্রোটেক্ট হার।
কোথাও কোনো গার্ডসের উপস্থিতি নেই, আর না আছে এরিসের পোষা হিংস্র মাংসাশী প্রাণী বোজর। এরিস যেহেতু অফিস কক্ষের চালমোটাল, সেহেতু বোজোকে ডেকে বের করে আনার মতো দুঃসাধ্য নেই। আর কারোর চারিদিকে নিস্তব্ধতা অবলোকন করতে করতে একেবারে শূন্য মস্তিষ্কে এই প্রথমবার পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে এলো ঈশানী। নিচে এসে এলিভেটর থেকে বেরিয়ে সোজা ছুটে গেল মাথার সমান পোক্ত প্রাচীর বেষ্টিত গেটের সম্মুখে। আজ আর উদ্ভ্রান্ত নয়, বরং ঠান্ডা মাথায় ভেবে বের করতে লাগলো ঠিক কোন দিকে গেলে রাস্তা পাবে ও। আজ বিকেলের ফ্লাইটে মাত্র রাশিয়ায় ল্যান্ড করেছে তুষার। এরপর মাইল 30 বরফ আবৃত পিচ্ছিল রাস্তা পাড়ি দিয়ে পেন্ট হাউসে ফিরতে ফিরতে সন্ধ্যা রাত। আজই ফেরার কথা ছিল না তুষার, কিন্তু ব্রাডবা এর অনুষ্ঠিত মাফিয়া প্রোগ্রামে থাকাটা আবশ্যক। তবে পেন্ট হাউসে প্রবেশের আগেই এরিসের পাঠানো ক্ষুদ্র খুদে বার্তায় চক্ষু সচকিত হয়ে উঠছে ওর। জাস্ট প্রোটেক্ট হার।